একেবারে বেতারের সময় থেকে, যখন সেভাবে দূরদর্শন ছিল না, সেই সময় থেকে আপনার সন্তুরের সুর প্রচুর মানুষকে আনন্দ দিয়েছে, একটা অন্যরকম অনুভূতির জায়গা ছিল। এবং বিশেষ করে আমি বলবো যে বেতার নাটকের একেবারে শুরুর দিকে তখন বহু নাটকে আপনার সন্তুরের পিস ব্যবহার করা হয়েছে আবহ সঙ্গীত হিসাবে। একটা নাটকের কথা বিশেষভাবে বলবো, জল তরঙ্গ, যাতে অজিতেশ বন্দ্যোপাধ্যায় তৃপ্তি মিত্র অভিনয় করেছিলেন। আপনার অসাধারণ পিস ছিল। তো আমার যেটা প্রথম জিজ্ঞাস্য যে কিভাবে এই জগতে এলেন, মানে সন্তুর বাজাবেন এমন ধারণাটা বা এমন ভাবনাটা কিভাবে এলো আপনার মধ্যে? আমার বাবা তো মিউজিশিয়ান ছিলেন, সেতার বাজাতেন, আর আমাদের বাড়িতে স্কুল ছিল বাবার, 300 স্টুডেন্ট মিউজিক স্কুল ছিল। আমাকে জোর করে সঙ্গীত জগতে এনেছে আমার বাবাই, এবং ছোটোবেলায় অনিচ্ছা সত্ত্বেও আমাকে সন্তুর শিখতে হয়েছে। আমার অনিচ্ছা সত্ত্বেও কবে যে এই প্রফেশনে ঢুকে গেছি নিজেই জানতে পারিনি, সেইভাবে হয়ে গেছে হেরিটেজ। যেটা জিজ্ঞেস করবো যে সন্তুরের মধ্যে যে এই যে বিভিন্ন রাগ, তার অদ্ভুত অদ্ভুত একটা মিশ্রণ থাকে। বিশেষ করে আমার একটা কথা বিশেষ করে মনে পড়ছে যে আপনাদের এই পিসগুলোকে ফিলার হিসাবে আমরা মাঝে মাঝেই ব্যবহার করি। তার মধ্যে একটা স্ট্রিম বলে একটা ফিলার আছে, যে ফিলারটার মধ্যে একটা ঝর্ণার একটা অংশগুলো রয়েছে আর কি। ওটা নাকি স্ট্রিম নামটা মনে নেই, স্ট্রিম নাম আছে। দেখুন আমি কথা বলি, সন্তুরের সঙ্গে প্রকৃতি ভীষণভাবে যায়, ভীষণ মেলে। হ্যাঁ, এবং আপনি নাটকের কথা বলছেন, বহু ফিল্ম মিউজিকও আমি বাজিয়েছি, যদি মনে করে দেখেন। শ্বেত পাথরের থালা, এখানে অনেক ছবিতে সন্তুর ব্যবহার করা হয়েছে। ঝর্ণা এবং পাহাড় দুটোতেই সন্তুর খুব ভালো যায়। তো সেই হিসেবে আপনি যেটা বললেন যে বহু নাটকে ব্যবহৃত হয়েছে আমার মিউজিক আবহ সঙ্গীত হিসেবে। আর আবহ সঙ্গীতটা কী করে জানেন তো, নাটকের যে সেন্টিমেন্টটা, সেটা মিউজিক আরও বাড়িয়ে তোলে। ধরুন কেউ মারা গেছে, দুঃখের সিনটাতে যদি একটু বেহালায় দরবারি কানারা বাজান, আরও দুঃখিত হয়ে যাবেন। আনন্দের সিনে যদি একটু সন্তুরের একটা ঝঙ্কার দেন, তাহলে দেখবেন যে আরও বেশি আনন্দ লাগছে নাটকটার মধ্যে, নাটকটা থেকে আরও বেশি আনন্দ পাচ্ছেন। কিন্তু ওই সময় আমরা মিউজিকের দিকে ধ্যান দিই না। যখন আপনি সিনেমা দেখছেন, আপনি ব্যাকগ্রাউন্ড, আমি শুনি যে কী কী ব্যাকগ্রাউন্ড হচ্ছে, মিউজিক কার এগেনস্টে কী ব্যাকগ্রাউন্ড বাজাচ্ছে। কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ, তারা যখন সিনেমা দেখতে যায়, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদাভাবে শোনে না। কোথায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তার মনে কাজ করে যায়, ওই সিনেমার সিন যেটা দেখানো হয় তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এমনভাবে আমরা মেলাই, তার মনটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। একটা কথা জিজ্ঞেস করব যে একটা খুব সাধারণ ধারণা আছে যে মার্গর সঙ্গীত সম্পর্কে বা ক্লাসিক্যাল মিউজিক সম্পর্কে, সেটা ইনস্ট্রুমেন্টই হোক বা ভোকালই হোক, যে একটা বেশ গুরুগম্ভীর ব্যাপার, এবং বোদ্ধা শ্রোতা না হলে বোঝা যায় না, এরকম একটা সাধারণভাবে একটা ধারণা আছে। হ্যাঁ, বোদ্ধা শ্রোতা না হলে বোঝা যায় না, এই লাইনটা মানি। হ্যাঁ, কিন্তু আমি এটা মানি না যে বোদ্ধা শ্রোতা হতে হবে তবেই ক্লাসিক্যাল মিউজিক শোনা যাবে, এ কথা নয়। আমরা যখন ক্যাপসুল খাই, তখন কি আমরা জানি তার ভেতরে কী কী সল্ট আছে, কী কী দিয়ে ক্যাপসুলটা তৈরি হয়েছে? আমরা দেখি যে আমার অসুখটা সারলো কিনা। আপনি আমার মিউজিকটা শুনে বলুন আপনার ভালো লাগছে কিনা, আপনার মনটা ভালো লাগছে কিনা, আপনি যে দুঃখের মধ্যে ছিলেন সেখান থেকে আমি আপনাকে বার করে আনতে পারলাম কিনা, সেখানেই আমার সাকসেস। তার জন্য আপনাকে আমার মিউজিকটা বুঝতে হবে না, কোনো দরকার নেই। আপনি আনন্দ নিন, মজা নিন, তাকেই বলে সঙ্গীত। আর একটা জিনিস জেনে রাখবেন, যে সুর বা যে ধ্বনি, যে কোনো আওয়াজ যদি কানে শ্রুতি মধুর হয়, কানে যদি খুব শুনতে ভালো লাগে, সেটাই হচ্ছে সঙ্গীত। আর অল আদার সাউন্ডস আর নয়েজ, বাকি যত আওয়াজ শুনছেন এগুলো সব নয়েজ। আমরা কোকিল ডাকলে বলি কোকিল গাইছে, কিন্তু কুকুর চেঁচালে বলি কুত্তা ভোঁকছে। কুত্তা গান গাইছে তো বলি না। তো এই মিউজিকটাও সেরকম, যে জিনিসটা আপনার শুনতে ভালো লাগে সেটাই মিউজিক। যেটা থেকে আমরা আনন্দ পাবো, যেটা থেকে আমাদের মন ভালো হবে, কানে শুনতে শ্রুতি মধুর লাগবে, সেই জিনিসটাই মিউজিক। এর জন্য বোঝার কোনো দরকার নেই। আগেকার দিনে অনেকে বলতো, বড় বড় ওস্তাদ, ইয়া কোন মেরা সমঝেগা, সব কুড় বেঠে হ্যাঁ সামনে, কাহা লেকে আয়া অর্গানাইজারকে বলছে, কোথায় আমাকে গান গাইতে। আর আমরা বলছি না, আমরা শ্রোতা দেখে সে কী ধরনের জিনিস ডাইজেস্ট করতে পারবে, কী ধরনের জিনিস তার পক্ষে শুনতে সুবিধে হবে, সেই মতো আমরা প্রেজেন্ট করি আমাদের মিউজিকটাকে। কিন্তু
ক্লাসিক্যাল মিউজিকের গ্রামারকে বজায় রেখে, এটা বলে দিলাম, ক্লাসিক্যাল মিউজিকের গ্রামারকে বজায় রেখে আমরা প্রেজেন্টেশনটা টাইম টু টাইম, প্লেস টু প্লেস, অডিয়েন্স অনুযায়ী চেঞ্জ করি। যেমন আমি ক্লাস 5-এর স্টুডেন্টদের জন্য যদি বাজাতে যাই, সেখানে আমি যদি এখন 1.5 ঘন্টা আলাপ জোর ঝালা বাজাই, শুনবে না, ওটা চলে যাবে। ওখানে আমাকে কিন্তু ক্লাসিক্যালি বাজাবো, আর সব কিছু জানবেন। আমরা ফিউশন মিউজিকে বাজাই, কিন্তু ফিউশন মিউজিকের মধ্যে যেই ক্লাসিক্যাল এলিমেন্টস আনছি, তখনই তাদের বেশি ভালো লাগে, তারা বেশি উত্তেজিত হচ্ছে। আমাদের সওয়াল জবাব, সাত সঙ্গত, ইন্টারাকশন হয়, কনভারসেশন হয় স্টেজের মধ্যে, এগুলো তো ক্লাসিক্যাল মিউজিক থেকে এসছে। একটা কথা জিজ্ঞেস করবো যে বিশেষ করে ইনস্ট্রুমেন্টালের ক্ষেত্রে সরোদ, সেতার, বেহালা বা এই ধরনের ইনস্ট্রুমেন্ট শেখার ক্ষেত্রে একটা যে স্বাভাবিক প্রবণতা আছে, সন্তুরের ক্ষেত্রে সেইভাবে উঠে আসেনি। নতুন সন্তুরটা এমনই একটা ইনস্ট্রুমেন্ট, যারা বিবাহিত তাদের ডিভোর্স হয়ে যাবে। তার কারণ হচ্ছে এতগুলো তার, এটা টিউন করতে জানবেই যাবে, বুঝেছেন? এটা আমি মজা করে বললাম, কিন্তু প্রথম কথা, সন্তুরটা খুব শক্ত জিনিস। বাজাবার আগে 80% হচ্ছে টিউনিং। ওই যে 100টা তার সুরে মেলানো, ওই জন্য অনেকে শিখতে আরম্ভ করে, কিন্তু তারপর কিছুদিন বাদে পিছিয়ে যায়, কন্টিনিউ করতে পারে না। আপনাকে শেষ প্রশ্ন করব যে সেন্তুরের ক্ষেত্রে বলছি, আপনি এত দীর্ঘদিন বাজাচ্ছেন, একটা মিথ তৈরি করে ফেলেছেন, এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। সেই জায়গা থেকে ভবিষ্যতের কাউকে কি চোখে পড়ছে এই মুহূর্তে? আমার মোটামুটি 30 জন মতো স্টুডেন্ট আছে, তার মধ্যে অল ওভার দ্য ওয়ার্ল্ডে 30 জন, 30-32, খুব একটা বেশি নেই। তার মধ্যে 5-7 জন স্টুডেন্ট বম্বেতে, কলকাতায়, সব মিলিয়ে 5-7 জন স্টুডেন্ট, তারা অলরেডি এস্টাবলিশ, ভালো করছে, বিদেশ যাচ্ছে, বাজাচ্ছে, বম্বেতে সেটেল করে ফেলেছে, ফ্ল্যাট, গাড়ি বাড়ি কিনে হয়ে গেছে। তো সেখান থেকে সেই জায়গাটা থেকে আমার কোথাও মনে হচ্ছে আমি কিছুটা সাকসেসফুল, কিছু তো অন্তত তৈরি করে যেতে পেরেছি। আর আমার যে শান্তুর আশ্রম আছে, ওখানেও কিছু আন্ডার প্রিভিলেজড, যারা মনিটারি, যাদের কাছে পয়সা নেই, তাদের সেরকমও কিছু ছাত্র উঠে এসছে, তাদেরকে আমরা ফ্রি শেখাই সেখানে।